মুখের অচেতন শরীরটা মাটিতে লুটিয়ে পড়েছে। বাইরের তিমির ঘর অন্ধকারের মতন, পিনপতন নিস্তব্ধতায় ছেয়ে গেছে শেখ বাড়ির অন্তর্মহল। সিরাজুল শেখ নিষ্প্রাণ হয়ে বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন, তবে তা শারীরিক নয়, কিছুটা মানসিক। পাশেই মাহাত তার বাবার হাত ধরে নত মস্তিষ্কে বসে আছে। ওর মুখের ভাব থমথমে। আর্তনাদে চোখ থেকে বিষাদের কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে সিরাজুল সাহেবের। মাহাত নিষ্পলক তাকিয়ে থাকে সেদিকে, তবে কোনো কথা বলে না, যেন সে অনুভূতি শূন্য নিরেট এক পাথর। আজ অনেক বছর পর বাবার চোখে জল দেখেছে ও। শেষবার হয়তো একমাত্র বোনের মৃত্যুর শোকেই কেঁদেছিল মানুষটা। এরপর দীর্ঘ 15-16টা বছর কেটে গেল। মাহাত কখনো ভাবতেই পারেনি বা ভাঙতে দেখেনি নিজের পিতাকে। অথচ এবার এমন কি হলো যার জন্য ওর বাবা এতটাই অস্থির হয়ে উঠল যে নিজের স্বাস্থ্যের প্রতিও তার খেয়াল আসেনি? শান্ত স্বভাবের মানুষটার হঠাৎ এই অবস্থা কেন? গতকাল সিরাজুল সাহেবকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে বাড়িতে আনা হয়। ওষুধের সাথে ডাক্তারের পরামর্শের নামে কঠোর সুরে বলে দেয়, রোগীকে এই বয়সে বেশি উত্তেজিত হতে দেয়া যাবে না। কোনো প্রকার মানসিক চাপ বা স্ট্রেস রোগীর শরীরের জন্য অত্যন্ত ক্ষতি বয়ে আনবে। রোগী হার্ট ফেল করে মারাও যেতে পারে। তাই রোগীকে সব প্রকার পারিবারিক ঝুটঝামেলা, মানসিক অশান্তি থেকে দূরে রাখতে হবে। বাড়িতে আসার পরও সিরাজুল কারোর সাথে কোনো কথা বলে না, এমনকি জাবেদার সাথেও না। ছেলের প্রতি স্ত্রীর দুশ্চিন্তাকে এতদিন স্বাভাবিকভাবে মেনে নিলেও এখন মনে হচ্ছে সবকিছু বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। তাই স্ত্রীর প্রতি একটা চাপা অভিমানে মুখ ফিরিয়ে নেন তিনি। জাবেদা হাসপাতালেও অনেকবার চেষ্টা করেছে স্বামীর সাথে কথা বলার। স্বামীকে তিনি খুব বেশি শ্রদ্ধা করেন, তাই থেকে কষ্ট দেওয়ার কথা কল্পনারও চিন্তা করেন না। কিন্তু কি থেকে কি হয়ে গেল, তিনি নিজেও চাননি পদ্মর গায়ে হাত তুলতে। কিন্তু সেদিন তার মন এতটাই বিক্ষিপ্ত ছিল, আলো বাড়িতে এসেই আকার ইঙ্গিতে বুঝিয়েছিল জাবেদাকে মাহাত পদ্মর কারণেই আলোকে বারবার ইগনোর করে যাচ্ছে। অথচ ওর সর্বপ্রথম প্রায়োরিটি থাকার কথা আলোর প্রতি, কারণ ওকে ঘরেই শেখ পরিবারের আর মাহাদের আগামী দিনের ভবিষ্যৎ জড়িত। কিন্তু মাহাত বিয়ে বা আলোর দুটোর বিষয়ে একদমই উদাসীন। ওর পুরো ধ্যান মন কেবল থাকে পদ্মর ভবিষ্যতের চিন্তা করে। এভাবে চলতে থাকলে সুদূর ভবিষ্যতে সংসার জীবনে পদ্ম ওদের জীবনটাকে একটা অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। হয়তো ওদের গড়া সংসার জোড়া লাগার আগেই ভেঙে যাবে। আলো তাই এই নিয়ে ভীষণ চিন্তিত। তাছাড়া এখন কেবল আলো আর মাহাদের সম্পর্ক নয়, পদ্মর কারণে ওর ভাই ওয়াসিম ও নহরের সম্পর্কের উপরও প্রভাব পড়বে সুদূর ভবিষ্যতে, কারণ ওর মামা আর ভাই ওকে নিয়ে খুব বেশি কনসার্ন। আর ওর কারণেই নহরকে না দেখে এখানে সম্বন্ধ করতে রাজি হয়ে যায় তারা। যে বোনের সুখের কথা চিন্তা করে এত সব আয়োজন, সেখানে অন্য একটা মেয়ের জন্য যদি ওর বোনই সুখে না থাকে, তাহলে নহর ওর শ্বশুরবাড়িতে ঠিক থাকবে? সরাসরি বলা চলে, কথার ছলে আলো জাবেদাকে এক প্রকার হুমকি দিয়েছে, যা জাবেদার মতো মূর্খ মহিলার বোঝার কথা না। সত্যি বলতে সে বোঝেও নি। আর ব্যাপারটা কেবল আলো বা নহরের নয়, এখানে মাহাত আর পদ্মর সম্পর্ক নিয়েও একটা প্রশ্ন চিহ্ন থাকে। আলো হয়তো ওদের সম্পর্কে অবগত, তাই কোনো সন্দেহ নেই তার মনে। কিন্তু সবার চিন্তাধারা তো আর আলোর মতো নয়। আজ যদি আলোর সাথে সম্পর্ক না হয়ে অন্য কারোর কোথাও মাহাদের বিয়ে হয়, তাহলে কি এই মেয়ে পদ্মকে মেনে নিতে পারবে এত সহজে? কখনোই না। তাই মাহাদ আর পদ্মর ভালোর জন্যই ওদের আলাদা করা দরকার। এতে করে পদ্ম আর মাহাদ দুজনেই সুখে থাকবে ভবিষ্যতে। আলোর তো আপাতত তাই মনে হয়, বাকিটা জাবেদা যা ভালো বুঝে। আলোর কথায় জাবেদা নিজেও গাঢ় চিন্তায় ডুবেছিল তখন। এমন নয় যে সে এসব ভাবেনি আগে, ভেবেছে বলেই তো মাহাতকে পদ্ম থেকে দূরে রাখার একটার পর একটা প্রয়াস করে যাচ্ছে। অথচ এই মেয়ে যোগের মতো মাহাদের সাথে লেগে থাকে সর্বক্ষণ। যত এতে আলাদা করার চেষ্টা করা হতো, ততই যেন আরও কাছাকাছি চলে আসে। জাবেদা নিজেও এখন বিতৃষ্ণ পদ্মর উপরে। এই মেয়েটা না থাকলে হয়তো আজ তার ছেলের জীবনটা অন্যরকম হতো, মাহাদের সুখের একটা সংসার হতো। আলোর প্রতিটি কথায় জাবেদার মনে বিস্তর প্রভাব ফেলে। পদ্মর প্রতি একটা চাপা রাগ যাকে মনে, তার উপরে আগুনে ঘি ঢালার মতো কাজ করে পদ্মর আলোর সাথে করা ব্যবহার দেখে। ওর মতে সবার আশকারা পেয়ে পদ্ম বড় বেয়াদব হয়ে গেছে। আজকাল বড় ছোট কিছুই মনে করে না, সময় মতো ওর লাগাম টানা অত্যন্ত প্রয়োজন, না হলে এই মেয়ে কাউকেই শান্তি দেবে না। কিন্তু তার হঠকারিতার পরিণাম যে এমন হবে তা ভাবতে পারেনি জাবেদা। অভিমানটা বড্ড দামি, যার তার সাথে হয় না। তবে যার সাথে হয় সে হয়তো বুঝেও বোঝে না। সিরাজুল সাহেব নিজে স্ত্রীকে ভালোবাসেন, কিছুটা সমীহ করেই চলেন। তবে জাবেদার কাছে এমন আচরণ মোটেও আশা করেনি, তাই স্ত্রীর এমন কার্যে তিনি কিছুটা হলেও মর্মান্ত হতো। তার ব্যথিত মন নিজের কাছে নিজেই লজ্জিত।
পরিজনদের কাছেও হয়েছে ছোট। সিরাজুল বোঝেন একমাত্র পুত্রের বিবাহের চিন্তায় জন্ম হওয়া চাপা কষ্টের যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটায় জাবেদা পদ্মর উপরে। কিন্তু কেন কেন এত বিদ্বেষ এই বাচ্চা মেয়েটার উপরে? তার নিজের ছেলে যদি বিয়ে নিয়ে উদাসীন হয়, সেখানে অন্য কারোর কি দোষ থাকতে পারে? তবুও একরাশ পাহাড় সম ক্ষোভ যেন উঁচু হয়ে আছে জাবেদা বেগমের বুক প্রকাষ্ট পদ্মর জন্য। তিনি এখন সত্যি ভীষণ চিন্তিত। চিন্তার জল সাগরে যেন ডুবে গেল। তার নেত্র কঠোর, অস্থির, অশান্ত। একটা তীব্র ভয় ঢুকে গেছে সিরাজুল সাহেবের মনে। পদ্মার কি হবে? আপন মানুষগুলো পর হতে সময় নেয় না। আজ সিরাজুল স্বয়ং চক্ষেই দেখলেন তা। যে মেয়েকে ওরা 3 ভাই আজও একটা ধমক দেওয়ার সাহস করেনি, সেখানে জাবেদা সরাসরি বিনা কারণে গায়ে হাত তুলে ফেললো। কি এমন ভুল ছিল পদ্মর, যার জন্য জাবেদাকে এত বড় মেয়ের গায়ে হাত তুলতে পর্যন্ত বাধ্য করলো? তাও একজন বাহির মানুষের কথায় বিশ্বাস করে। জাবেদা কি পদ্মকে চেনে না, নাকি চিনেও না চেনার মতো ভান করছে? আজকাল সিরাজুল সাহেবের মনে হয় জাবেদা মানসিক দিক দিয়ে কিছুটা অসুস্থ। ছেলের মোহে এক প্রকার অন্ধের মতো হয়ে যাচ্ছে স্ত্রী। মাহাতের চিন্তা ছাড়া যেন অন্য কোনো চিন্তা নেই তার মস্তিষ্কে। সারাক্ষণ মাহাতকে নিয়েই ভাববে, যেন মাহাত ছোট বাচ্চা। হাত ফসকে এই বাচ্চা হারিয়ে যাবে কোথাও। তাছাড়া সিরাজুল সাহেব লক্ষ্য করেছেন আজকাল তার স্ত্রী জাবেদার মনে আরও একটা ভ্রান্ত ধারণার উদ্ভট হয়েছে, যা লোকচক্ষুর আড়াল হলেও নিজের স্বামী দৃষ্টির গোচরে যেতে পারেনি। তাহলে জাবেদা নিজেও মনে মনে পদ্মকে হিংসে করে। তার মতে পদ্ম ওদের মা ছেলের মধ্যে শুল হয়ে দাঁড়িয়েছে। তার নিজের ছেলেকে কেড়ে নিয়েছে এই মেয়েটা। যে ছেলে একসময় মায়ের কোল ছাড়া কিছুই বুঝতো না, মা তার চোখের আড়াল হলেই পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো, মায়ের আঁচলেই যেন ছিল তার সর্বসুখ। তার সেই ছেলে আজকাল মায়ের চাওয়া পাওয়ার প্রতি কোনো মূল্য দেয় না। আর তা সব হয়েছে পদ্ম এই বাড়িতে আসার পর থেকে। এক অদৃশ্য দেয়াল মা ছেলের মধ্যে এসে আস্তে আস্তে একটা দূরত্ব বাড়িয়ে দিল। আর এই দূরত্বই যথেষ্ট ছিল পদ্মর প্রতি জাবেদার মনে বিতৃষ্ণা সৃষ্টি করতে। তিনি বহুবার চেষ্টা করেছেন স্ত্রীর মনের এই ভ্রান্ত ধারণাগুলোর অবসান ঘটাতে, কিন্তু ফলাফল বরাবরই নিষ্ফলক। জাবেদা কিছুই বুঝতে চান না, সে তার জায়গায় অনড়। একসময় সিরাজুল সাহেব হাল ছেড়ে দিলেন। অন্ধকে পথ প্রদর্শন করা যায়, কিন্তু যে চোখ থেকেও দেখতে চায় না, তাকে পথ দেখানো মুশকিল। তবে এর ফলাফল এমন হবে জানত না। জাবেদা চাপার রাগ আক্রোশে পরিণত হবে বুঝতে পারেনি। তাই আজ যা করেছে তা যে পুনরাবৃত্তি হবে না, তারও কোনো গ্যারান্টি নেই। সম্পর্কের তিক্ততা একবার প্রকাশ করলে তা আর দূর করা যায় না। ব্যক্তি স্বয়ং চেষ্টা না করলেও তা অসম্ভব। জাবেদা নিজের একমাত্র ছেলের ভালো করার চিন্তা করতে গিয়েই অতিরিক্ত কঠোর রূপ ধারণ করে ফেলে, যা পদ্মর জন্য কাল হয়ে দাঁড়াবে দিনের দিন। পদ্ম আর মাহাদের সম্পর্ক জাবেদা মা হয়েও বুঝতে পারে না। এর চেয়ে দুঃখের কথা আর কি হতে পারে? জাবেদা নিজে যেখানে সন্দেহের পোকা মাথায় প্রবেশ করিয়ে ফেলেছে, সেখানে বাহিরের মেয়ে 2 দিন ও পদ্মকে বাড়িতে সহ্য করবে না। হয়তো বাড়ি ছাড়তে হবে তার এতিম পদ্মকে। কেন সিরাজুল কথা আগে ভাবল না? নিজের প্রতি বড্ড অপ্রসন্ন তিনি এখন। আলম এটা সম্পর্কে তিনি ভালো চিন্তাই করেছিলেন। ভেবেছিলেন মাহাদের মতো সেও পদ্মকে আপন করে নেবে, বাপ মাহারা মেয়েটিকে আগলে রাখবে যত্নে। কিন্তু সে তো বিয়ের আগেই পদ্মকে নিয়ে প্রতিযোগিতায় নেমেছে জাবেদার মতো। তাহলে বিয়ের পর কি হবে? সিরাজুল শেখের বুক ভার হয়ে উঠল। তিনি যেন নিঃশ্বাস নিতে পারছেন না। সিরাজুল ভেবে নিল মাহাদের বিয়ের আগেই পদ্মর একটা ব্যবস্থা করতে হবে, তাও দ্রুত। অসুস্থ বাবাকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি মাহাদ। হাসপাতালে থাকাকালীন বাবার শয্যার পাশে চেয়ার পেতেই বসেছিল ঘন্টার পর ঘন্টা। মাহাদ জানে ওর বাবা কষ্ট পেয়েছে, আর সেই কষ্টই তার বুকে গিয়ে আঘাত করেছে, হয়তো কিছুটা সহ্য শক্তির বাইরে। সবাই ভাবে পদ্মকে মাহাদের চেয়ে বেশি হয়তো কেউ ভালোবাসে না, কিন্তু এটা আসলে সত্যি নয়। এই দুনিয়ায় মাহাদের পর কেউ যদি পদ্মকে নিঃস্বার্থ ভালোবেসে থাকে, তাহলে তিনি হলেন তার পিতা সিরাজুল শেখ। এই মানুষটা হয়তো কথা কম বলে, নিজের অনুভূতি ঠিকঠাক প্রকাশ করতে পারে না, কিন্তু পদ্মর প্রতি তার ভালোবাসার কোনো কমতি নেই। মানুষটা বলতে গেলে চোখে হারায় পদ্মকে, তবে কাউকে বুঝতে দেয় না। তাই তো বাবা মা হারা এতিম পদ্মর চুল পরিমাণ আঘাত সিরাজুল সহ্য করতে পারল না। কষ্টে তার বক্ষস্থল কেঁপে উঠল। হয়তো বারবার নিজের বোনের চেহারা তার চোখের সম্মুখে ভেসে ওঠে বলে। আমার পদ্মকে তুমি জলে ভাসতে দিও না ভাই, তার পরিণতি যেন আমার মতো না হয়, তাহলে তোমাকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না। স্বামীর কাছে অবজ্ঞা পেয়ে জাবেদা ছেলেকে নিজের সাফাই দেওয়ার চেষ্টা করে আর্দ্র কণ্ঠে। তার আঁখি কঠোর জলসিক্ত, কিন্তু এত কিছু করেও মাহাদের বিশেষ মনোযোগ আনতে অক্ষম হন। বরং একবারও মাহাদ মায়ের দিকে তাকায় না পর্যন্ত। সম্পূর্ণ নিশ্চল, অরব, নিস্তরঙ্গ সে তার জায়গায় অনড় রইল। মাহাদের নীরব বন্দন, শান্ত আঁখি দেখে জাবেদা কিছুটা সাহস জোগাড় মনে। আস্তে করে ছেলের কাঁধে হাত রাখে যত্নের সাথে। ছেলের দিকে সূক্ষ্ম আর
সন্ধিচ্ছ চোখে তাকিয়ে নিজের কাজের যুক্তি দেওয়ার চেষ্টায় বলে, আমার কি ওকে একটু শাসন করার অধিকার নেই? তোরা বাপ ছেলে কিছু না শুনে আমাকে দোষের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলি, অথচ একবারও জানতে চাইলি না কি হয়েছে। আমি কি তোদের এতটাই পর? মাহাত ঘাড় ঘুরিয়ে মাথা উঁচু করে এবার মায়ের দিকে তাকায়। মায়ের অশ্রুসিক্ত নয়ন দৃষ্টি এড়ায় না, তবে এটা নিজের ভুলের জন্য নাকি বাবার অসুস্থতা সেটার স্পষ্ট নয় এখনো। মাহাত মৃদু হাসে, মনের নিস্তরঙ্গ গলায় বলে, জানো মা, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। জাবেদা ধূপ করে জ্বলে ওঠে। তুই কি বলতে চাস? আমি পদ্মকে ভালোবাসি না? ওকে আমি পছন্দ করি না? দু চোখের বিষ মনে হয় আমার। সত্যি তুমি পদ্মকে ভালোবাসো? কেমন উদাস ভাবুক আহত গলায় শোনা গেল মাহাদের। তুই কি বলতে চাস? ছেলের কথায় ফুঁসতে লাগলো জাবেদা বেগম। আমি সব জানি মা, সব। ফুফু মৃত্যুর আগে সব বলে গিয়েছে আমাকে, সব। নিস্তব্ধ ঘরে মাহাদের রাশভারী কণ্ঠটা কেমন গমগম করে উঠল। বাবা আতঙ্কে শিহরিত হয়ে উঠল জাবেদা, ঘাড়ে কপালে বিন্দু বিন্দু ঘাম, গায়ের সবকটি লোম কেমন শুয়ের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে কাটা বিঁধতে লাগলো সারা শরীরে। জাবেদা বেগম কথা বললেন না, মুখের কথা মুখে রয়ে গেল। দুঃস্বপ্নের ঘোর তখনও কাটেনি তার, তাই চেয়ে রয়েছে ছেলের দিকে আড়ষ্ট নজরে। কি বলেছে মাহাত? সত্যি কি সব বলে গেছে জুলেখা? কিন্তু কিভাবে সম্ভব? হঠাৎ করে তার মনশ্চক্ষে ভেসে আসে সেই দৃশ্য যা ঘটেছিল আজ থেকে 16-17 বছর আগে। মায়ের নীরবতায় মাহাদের মুখ গম্ভীর হয়ে ওঠে। মনে মনে চেয়েছিল অতীতে শোনা কথাগুলো যেন মিথ্যে হয়, তবে বাস্তবতা যে বড্ড নিষ্ঠুর। নিরাশার একটুকারও মেঘ নিমিষেই ঢেলে দিল ওর সকল আশার উপরে। ছোট্ট একটা শ্বাস ফেলে থেমে থেমে বলল, ফুফুর সাথে যা করেছো তা কেউ জানতো না বলে বেঁচে গেছো, কিন্তু পদ্মর সাথে তার পুনরাবৃত্তি করার চেষ্টা করো না, ফলাফল ভালো হবে না মা। মনে রেখো, প্রতিপক্ষ এবার একা রয়ে, স্বয়ং তোমার ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে ঢাল হয়ে। আর পদ্মর ক্ষতি হওয়ার আগে তোমার ছেলের রক্তে তোমার হাত না ভিজিয়ে দেয় আবার, সেটা মনে রেখো। এতদিন চুপ ছিলাম কারণ তুমি আমার মা, আর মা যেমনই হোক সন্তানের কাছে তার স্থান সর্বদা সবার উপরে। অথচ তুমি সেই মেয়েটা থেকে তার নিজের বাকে কেড়ে নিয়েছো। তাতেও তোমার মনে কোনো অনুশোচনা নেই। আমি ভেবেছিলাম অন্তত পদ্মকে আপন করে তুমি তোমার ভুলগুলো শুধরে নেবে, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি হয়তো ভাবো পদ্মর কারণে আমি বিয়েতে এত উদাসীন, সত্যি বলতে তেমন কিছুই নয়। আমার উদাসীনতার কারণ অন্য কেউ নয়, কেবল মা তুমি। ভেবে নাও, তোমার ভুলের প্রায়শ্চিত্ত আমি করছি। দিনের হাত ধরে আসে আরেকটা দিন। সময় অতীত থেকে বর্তমানে পা বাড়ায় আর ধীরে ধীরে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। এই সময়ের স্রোতে বয়ে চলা মনসুর শেখ জীবনের শেষ প্রান্তে পৌঁছানোর আগেই তার সমস্ত স্থাবর অবস্থাবর সম্পত্তি একটি উইলের মাধ্যমে লিখে দিয়ে যান। তবে এই ব্যাপারটা তিনি গোপন রাখেন সবার কাছ থেকে। মনসুর শেখের জীবনদশায় তার বড় ছেলে সিরাজুল সংসারের সব কাজকর্ম একাই দেখাশোনা করত। তখনও সে পড়াশোনার মধ্যেই ছিল, কিন্তু বাবার প্রতি তার দায়িত্ববোধ ছিল অসাধারণ। মেজ ছেলে জামিলের ক্ষেত্রে চিত্রটা ছিল একদম উল্টো। নির্বোধ আর কিছুটা হাবাগোবা স্বভাবের কারণে জামিল কখনো ঠিকমতো পড়াশোনায় মন দিতে পারেনি। মনসুর শেখ অনেক চেষ্টা করেও জামিলের পড়াশোনার উন্নতি ঘটাতে কিন্তু পারেননি। একসময় তিনি হাল ছেড়ে দেন। পরিবারের ছোট ছেলে শফিক তখন মাত্র স্কুলে পড়তো। বয়সে ছোট হলেও সে ছিল পরিবারের সবার আশা, কিন্তু তার বয়স যখন এতটাই কম ছিল যে তাকে নিয়ে কোনো বড় দায়িত্ব দেওয়ার প্রশ্নই ছিল না। পরিবারের সবচেয়ে কঠিন সময় আসে যখন মনসুর শেখের স্ত্রী তাদের শেষ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। সে ছিল একটি কন্যা সন্তান। মায়ের মৃত্যু গোটা পরিবারকে নড়বড় করে দেয়। সেজল তখন পরিবারের একমাত্র ভরসা হিসেবে দায়িত্ববান নিজের কাঁধেই তুলে নেন। মেজ ভাই জামিলের দেখাশোনা করা, ছোট ভাই শফিকের পড়াশোনা চালিয়ে যাওয়া, সব কিছু সামলাতেই সিরাজুলকে অনেক কষ্ট করতে হতো। মনসুর শেখ নিজের একমাত্র মেয়ের নাম রাখেন জুলেখা। স্ত্রী বিয়োগের পর মা মরা মেয়েটা বাবার আদর আর ভাইয়ের যত্নেই বড় হতে থাকে। সময়ের সাথে মনসুরের চিন্তা বাড়ে। মনসুর বুঝতে পারে বাড়িতে একজন মেয়ে মানুষের প্রয়োজন, যে আপন ভেবে জুলেখাকে ভালোবাসবে, আদর করবে, যত্ন নেবে। কিন্তু কিভাবে? জাবেদার পিতা আনোয়ার মিয়া শেখ পরিবারের জমি জমার তদারকির কাজে নিযুক্ত ছিলেন। গ্রামের বাড়িতে মাহাদের বংশসূত্রে পাওয়া অনেক ধন সম্পত্তি ছিল, তবে সেখানে তাদের কোনো আত্মীয় স্বজন না থাকায় সব কিছু পরিত্যাগের মতোই পড়ে থাকত। মনসুর শেখ একজন বিশ্বস্ত লোক খুঁজছিলেন এসব সম্পত্তির যত্নের সাথে তদারকি করার, আর তখন আনোয়ার মিয়াকে নিযুক্ত করেন।
আনোয়ার মিয়া গরিব ঘরের সন্তান ছিলেন। তার দিন আনতে পান্তা ফুরোয়। বাড়িতে তার স্ত্রী আর 2 ছেলে মেয়ে, তাকে নিয়েই সংসার ছিল। পেশা তার নির্দিষ্ট ছিল না, যখন যা পেত পেটের দায় তাই করত। তবে আশ্চর্য হলেও সত্য, আনোয়ার মিয়া কিছুটা শিক্ষিত ছিল। পড়াশোনার প্রতি তার আগ্রহ থাকার দরুন মাস্টার মশাইয়ের সাহায্যে ক্লাস 8 পর্যন্ত পড়ার সৌভাগ্য অর্জন করতে পারেন। তখনকার যুগে এতটুকু পড়াশোনাও অনেক দাম ছিল। মনসুর শেখ যখন একজন বিশ্বস্ত লোক খুঁজছিলেন, তখন অনেকেই চোখে পড়ে। তবে গণ্ডমূর্খ গ্রামে শিক্ষিত লোকের বড্ড অভাব ছিল, আর একজন অশিক্ষিত লোক বিশ্বস্ত হলেও পড়াশোনা না জানার কারণে জমিজমার তদারকি ঠিকভাবে করতে পারবে বলে মনে তার ধারণা ছিল না। আর তখনই আশার কিরণ হয়ে আসে বাল্যকালের বন্ধু আনোয়ার মিয়া। আর শেখ পরিবারের সব কিছু 2 হাতে ভাগ করার সৌভাগ্য পেয়ে যায়। এক পর্যায়ে গিয়ে এতেও সে তৃপ্ত হয় না। তার লোভের সীমা দিন দিন যেন আরও বাড়তে থাকে। সেবার মনসুর যখন গ্রামে আসেন, তখন তাকে খুব চিন্তিত দেখায়। এমন সময় আনোয়ার মিয়া কিছু জানে না, গ্রামে বসে থেকেও তিনি শেখ পরিবারের প্রত্যেকটা সদস্যদের খবর ঠিকই রাখেন। আনোয়ার মিয়া জানেন মনসুর তার মেয়েটাকে নিয়ে চিন্তিত থাকে সর্বক্ষণ, আর এই চিন্তায় একটা সুরাহা করতে এবার চেষ্টা করেছিলেন তিনি মনসুরের কানে দ্বিতীয় বিবাহের কথা ফু দিয়ে। কিন্তু মনসুর সাথে সাথেই তা নাকচ করে দেয়। সৎ মায়ের ছায়া কিছুতেই তিনি তার মাসুম মেয়ের উপরে পড়তে দিবে না বলে জানায়। সেই সময় আনোয়ারের মন ক্ষুণ্ণ হয়। ওর প্ল্যান সাকসেসফুল না হওয়ায়, কারণ ও চেয়েছিল নিজের একমাত্র মানুষ শেখ পরিবারের অন্দরমহলে প্রবেশ করাতে, শহরের সব কিছুও তার আয়ত্তে আনতে, সেই উদ্দেশ্যে সফল করতে। তিনি তার দূর সম্পর্কের এক বিধবা বোন রুমকির সাথে মনসুরের জুটি বাঁধার প্রয়াস করেন। সেই উদ্দেশ্যে সাধ্যের জন্য রুমকিকে বেশ কয়েকবার মনসুরের সন্নিকটে আনার চেষ্টাও করেন। রুমকি ছিল সুন্দরী মেয়ে, জামাইগত হয়েছে কয়েক বছর হলো। বয়সও কম ছিল রুমকির, 7 কুলেও কেউ নেই মেয়েটার। পুরুষের মনে এক দেখার জায়গা করার মতো মেয়ে ছিল রুমকি। তাই মনসুরের গলায় ঝুলানোর পরিকল্পনা করে আনোয়ার। পুরুষ মানুষ, বউ নাই, কিন্তু চাহিদা একটু হলেও তো আছে, এই ভেবে রুমকিকে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। যেভাবে সে রুমকিকে নিজের স্বার্থে ব্যবহার করে, রুমকি কেবল সমাজের চোখেই আনোয়ারের বোন ছিলেন। তবে তাদের মধ্যে ভাই বোনের কোনো সম্পর্ক আদৌ ছিল কিনা সন্দেহ। রাতের অন্ধকারে আনোয়ারকে প্রায় রুমকির ঘরে যেতে অনেকেই দেখেছে, তবে কেউ এই বিষয়ে মুখ খুলতে নারাজ। এবার যখন মনসুর আসেন, তখন চালাকির সাথেই তার কানে সিরাজুলের বিয়ের কথা তোলেন। তার মতে, কর্তা তো বিয়েটা করবেন না, কিন্তু সিরাজুল বাবাকে তো বিয়া দিয়া বাড়ির একটা বৌমা আনতে পারেন। বড় ভাবিও তো মায়ের সমান, জুলেখা আম্মাও একজন মা পাইল, কি বলেন? এবার আনোয়ারের কথা মনসুরের খুব মনে ধরে। কিন্তু কথা হলো, এমন একটা মেয়ে কোথায় পাবে যে মায়ের মতো তার মেয়েটাকে আগলে রাখবে? মনসুরকে আবারও চিন্তায় মত্ত হতে দেখে। আনোয়ারের মুখ শয়তানি একটা হাসি খেলে যায়। এমন একটা সুযোগের আশা এসেছিল। তুলে ধরে নিজের একমাত্র মেয়ে জাবেদাকে মনসুরের সামনে। মনসুর এবার আর নাকচ করতে পারল না। মেয়ে হিসেবে জাবেদা খারাপ লাগে না তার কাছে, লেখাপড়া তেমন নেই, তবে মেয়েটার ভীষণ সাংসারিক। তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেন জাবেদাকেই নিজের ছেলে সিরাজুলের বউ করে নেবেন। সারা রাত অতীতের কথা চিন্তা করে জেগে থাকার দরুন সকাল সকাল চোখ দুটো লেগে যায় জাবেদার। হঠাৎ খুব বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙে তার। কিছুক্ষণ থম মেরে বসে থাকে জাবেদা বেগম। তার শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরছে। সে কখনো কল্পনা করেনি তার অতীতে করা ভুলগুলো এভাবে আবার সামনে আসবে, তাও আবার নিজের ছেলের হাত ধরে। সে চিন্তিত ছিল, জুলেখার মৃত্যুতে সব শেষ। কেউ হয়তো কখনো কিছু জানতেই পারবে না, কিন্তু হায় অদৃষ্ট, এই আপনি কি করলেন? কেন নিজের ছেলের চোখে আমাকে এতটা নিচে নামিয়ে দিলেন? জাবেদা বই হয়ে বাড়িতে আসার পর মন থেকেই মা হারা জুলেখাকে গ্রহণ করে নিয়েছিল। আদর ভালোবাসায় তার কোনো কারচুপি ছিল না কখনো, বরং মাতৃ সমতুল্য ভালোবাসা সে কোনো কমতি রাখেনি। জুলেখা তাই ওর ভাবিমাকে ভীষণ ভালোবাসত। নিজের সকল কথা সে তার ভাবিমাকে না বলে যেন দম ছাড়তে পারত না। ভাইয়ের ব্যস্ততায় জুলেখার একলা জীবনে জাবেদাই ছিল একটা বিশ্বাসের খড়কুটো। আর আচানক বাবা মনসুর খানের মৃত্যুর পর জুলেখা জাবেদাকে আঁকড়ে ধরেই বাঁচতে চেয়েছিল। জুলেখা তখন সদ্য যৌবনে পা রাখা এক চঞ্চল কিশোরী। তার দিনগুলো কাটত স্কুলে যাওয়ার আসার রুটিনে আর ছোটোখাটো রঙিন স্বপ্নে। কিন্তু কিছুদিন ধরে শহরের ব্যস্ত শহরে স্কুল যাতায়াতের পথে কয়েকজন বখাটে ছেলের উত্তাপ তার জীবনে বিষিয়ে তুলেছিল। তার সুযোগ পেয়ে তাকে বিরক্ত করত। সহজ সরল জুলেখা কখনো তাদের বাধা দেওয়ার সাহস করতে পারত না।
জুলেখা জানতো এসব কথা যদি পরিবারের কাউকে বলে তবে তারা ছেলেগুলোর ওপরে চড়াও হবে, কিন্তু এর পরিণাম হবে আরও খারাপ। তার পরিবারের কেউ তাকে আর একা স্কুলে যেতে দেবে না। অন্যদের সঙ্গে সারাক্ষণ ঘুরে বেড়ানোর চিন্তা জুলেখার মনকে আরও ভারী করত। সে চাইতো অন্যদের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে, প্রাণ খুলে হাসতে, কিন্তু সেই আনন্দ যেন ক্রমেই তার হাতছাড়া হয়ে যাচ্ছিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।